হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন কেন পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে? কেন তাদের ইকোনমি বারবার ক্রাশ করে? এর উত্তর কি শুধু ব্যাড লাক, নাকি এর পিছনে রয়েছে ইতিহাসের এক গভীর ষড়যন্ত্র যা পাকিস্তান নিজের জন্য তৈরি করেছিল? যখন ইন্ডিয়া এবং বাংলাদেশ ফ্যাক্টরি বানাচ্ছিল, এক্সপোর্টের উপর ফোকাস করছিল, তখন পাকিস্তান এমন এক বিপজ্জনক ব্যবসা বেছে নিয়েছিল যা তাদের আজকের এই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমেরিকা, রাশিয়া এবং কোল্ড ওয়ারের এই খেলায় পাকিস্তান কিভাবে দাবার বুড়ে হয়ে গেল এবং কিভাবে ফ্রিতে পাওয়া ডলার একটা দেশকে পঙ্গু করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমেরিকার ডলারের নেশা পাকিস্তানকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। চলুন গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, যে কোনো দেশের উন্নতির জন্য টাকা তো দরকার হয়ই। পাকিস্তানের সামনেও একই সমস্যা ছিল যে তাদের উন্নতি তো করতেই হবে, কিন্তু সরাসরি ইকোনমিক ডেভেলপমেন্ট কঠিন ছিল, কারণ তার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রোডাকশন এবং এক্সপোর্ট করতে হয়। তো পাকিস্তানের লিডারশিপের জন্য নতুন নতুন জুগার বের করলো, আর এই প্রচেষ্টায় তাদের নজরে পড়ল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর তার মিলিটারির প্রয়োজন। পাকিস্তান সেই নির্দিষ্ট সময়ে বুঝতে পেরেছিল যে সাউথ এশিয়াতে ইউএস এর কোনো বন্ধু নেই এবং তাদের সোভিয়েত ইউনিয়নকে কন্ট্রোল করতেই হবে, আর এর জন্য তাদের পাকিস্তানের দরকার পড়তে পারে। তো এতে তারা একটা সুযোগ দেখলো। পাকিস্তান নিজেকে ইউএস এর বন্ধু হিসাবে দেখালো এবং এর বদলে তারা পেল ফরেন এইড। এই ফরেন এইড কেন দেওয়া হয়েছিল? দেখুন, আজকের দিনে আপনারা দেখে থাকবেন যে ইন্ডিয়ার মধ্যে ইউএস এর অনেক কল সেন্টার আছে। ইউএস এর এমপ্লয়াররা সেখানকার এমপ্লয়ীদের ছেড়ে ইন্ডিয়া থেকে লুক হায়ার করে। এমনটা এজন্য কারণ একজন ইউএস সিটিজেনের স্যালারি অনেক বেশি হয়, তার যত রকমের লায়াবিলিটি থাকে সেটা ইউএস এমপ্লয়ারের উপর থাকে। কোনো অ্যাক্সিডেন্টও হলে সমস্ত রেসপন্সিবিলিটি সেই ইউএস এমপ্লয়ারের উপর বার্তায়। ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা, অফিস ইত্যাদি এত অনেক বড় খরচ হয়, কিন্তু ইন্ডিয়ার মধ্যে সমস্ত এমপ্লয়ীদের কম পয়সায় পাওয়া যায়, আর কোনো লায়াবিলিটি ইউএস এমপ্লয়ারের উপর থাকে না। সেম কনসেপ্ট ইউএস নিজের মিলিটারিতেও ব্যবহার করে। যখন ইন্ডিয়া আর পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন ওই নির্দিষ্ট সময়ে দুটোই সুপার পাওয়ার ছিল, এক ইউএসএ আর অন্যটি সোভিয়েত ইউনিয়ন, যাকে এখন রাশিয়ান বলা হয়। সাউথ এশিয়ার সোভিয়েত ইউনিয়নের অনেক বেশি প্রভাব ছিল, ইন্ডিয়ার ঝুঁকও সোভিয়েত ইউনিয়নের দিকেই ছিল। এমন অবস্থায় ইউএস পাকিস্তানকে একটা অপশন হিসাবে দেখত। ইউএস আফগানিস্তানে নিজের কন্ট্রোল পাওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদিন তৈরি করে, আর এদের সবার ট্রেনিং এর দায়িত্ব নেয় পাকিস্তান। তো যখন সোভিয়েত ইউনিয়ন আর আফগানিস্তানের মধ্যে লড়াই চলছিল, তখন তাতে ইউএস নিজের মিলিটারি না নামিয়ে মুজাহিদিনদের রেডি করে। না তো মুজাহিদিনদের প্রাণ গেলে ইউএস এর কোনো জবাবদিহি করার ছিল, আর না তো মোটা স্যালারি দিতে হতো, আর রিস্কও একদম শেষ হয়ে গিয়েছিল, কারণ যদি ইউএস মিলিটারি আফগানিস্তানে নেমে রাশিয়ার বিরুদ্ধে লড়তো, তবে এই যুদ্ধ রাশিয়া আর ইউএস এর যুদ্ধ বদলে যেত। তো ইউএস মুজাহিদিনদের অস্ত্র দিল, এদের সবার ট্রেনিং হলো পাকিস্তানে। পাকিস্তান সব রকম ভাবে এই মুজাহিদিনদের সাহায্য করেছে, এদের ট্রেনিং করিয়েছে, এদের রুট দিয়েছে, এদের খাওয়া দাওয়া আর হাতিয়ার ইত্যাদি সব সাপ্লাই করেছে। এতে পাকিস্তানেরও লাভ ছিল, কারণ কোনো কিছু প্রডিউস না করে বা এফোর্ট না দিয়েই ইউএস থেকে টাকা আসতে শুরু করছিল। ইউএস এই টাকা কখনো এইডের ফর্মে পাঠাতো, তো কখনো হিউম্যান রাইটস এর বাহানায় পাঠাতো। সাধারণত আপনারা দেখবেন যে ফরেন এইড ওই দেশগুলো পায় যারা হয়তো গরিব বা কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, যেমন কোনো যুদ্ধ বা ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু পাকিস্তান এইড পেত তার স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে, তার ইনফ্লুয়েন্সের কারণে। ইনফ্যাক্ট বছরের একটা বাজেটও ফিক্স করে দেওয়া হয়েছিল, যার মধ্যে বিলিয়নস অফ ডলার আসতো পাকিস্তানের কাছে ইউএস এর তরফ থেকে। কিন্তু পাকিস্তান এই যে সেন্টারগুলো ছিল, আর এই যে টাকা ছিল, আর এই যে মুজাহিদিন ছিল, এদের ব্যবহার কাশ্মীরও করতে শুরু করলো। 1964 পর্যন্ত পাকিস্তানে আসা যত ফরেন এইড আসতো তা এদের জিডিপির 5% অংশ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এইসবের মাঝে পাকিস্তান এটা ভুলে গিয়েছিল যে এইসবের মাঝে বিনা কারণে অন্যের লড়াই তারা নিজের গাড়ে নিয়েছিল। কিন্তু পাকিস্তানের যে জনতা ছিল আর সরকার ছিল, তারা ইউএস এর এই এইড আর পাকিস্তানের আফগানিস্তানে হেল্প করা নিয়ে একদমই খুশি ছিল না। জনতার এটা মানা ছিল যে আফগানিস্তানে এরা আমাদের মতোই মুসলিম, আর আমরা নিজেদের ভাইদেরই মারছি। অন্যদিকে সরকার এজন্য খুশি ছিল না, কারণ এইডের কারণে পাওয়া টাকাটা শুধু আর্মি পর্যন্ত পৌঁছতে পারতো, করাপশনের জন্য টাকাটা নিচুতলা পর্যন্ত পৌঁছাতেই পারতো না। আর পাকিস্তানের এক্সপোর্ট এবং প্রোডাকশন তেমন একটা বিশেষ কিছু ছিল না, তাই লোকেদের যে গালাগালি বা ক্ষোভ ছিল সেটা পাকিস্তানের সরকার পেত। কিন্তু পাকিস্তানের ইকোনমিক সিচুয়েশন আবার খারাপ তখন হয় যখন আফগানিস্তান যুদ্ধ 1989 শেষ হয়ে
হয়ে যায়। এই যে মুজাহিদিন ইউএস আর পাকিস্তান মিলে ট্রেন করেছিল, এরা আফগানিস্তানের সরকারকে ফেলে দিয়ে সেখানে তালিবানের রাজত্ব কায়েম করে। এই ওয়াসামা বিন লাদেন এবং অন্যদের ইউএস সেই সময়ে ট্রেন করেছিল, আর সোভিয়েত ইউনিয়নকে বের করে দেওয়ার পর ইউএস এর কাজ অলমোস্ট পুরো হয়ে গিয়েছিল। এই যে কথাগুলো আমি বলছি, এটা পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে যাওয়া পারভেজ মুশারফ ও বলেছেন এবং ওপেনলি বলেছেন। ইন্টারভিউ এখনো ইউটিউবে পড়ে আছে। আফগানিস্তান যুদ্ধের পর আমেরিকা আর পাকিস্তানের দরকার ছিল না। এখন এই ব্যাপারটা আপনারা এই জিনিসটা দিয়ে আন্দাজ লাগাতে পারেন যে 1989-এ ইউএস পাকিস্তানকে সরাসরি $452 মিলিয়ন এইড দিয়েছিল, যা 1998 পর্যন্ত কমে 5.4 মিলিয়নে এসে দাঁড়িয়েছিল। বাংলাদেশ ইন্ডিয়া যখন এক্সপোর্ট করে নিজের ইকোনমিক ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন পাকিস্তানের মিলিটারি এইড পেয়েই খুশি ছিল। তো বন্ধুরা, এটা ছিল পাকিস্তানের সেই ফরেন এইডের আসল সত্য এবং তাদের ইকোনমিক মডেলের পিছনে ভয়ানক বাস্তবতা। ইতিহাস সাক্ষী আছে, শর্টকাট দিয়ে কখনো দীর্ঘমেয়াদী উন্নতি করা যায় না। যখন কোনো দেশ নিজের প্রোডাকশন, এডুকেশন আর ইনোভেশনের বদলে অন্যের যুদ্ধে ঠিকাদারি নিয়ে আর ভিক্ষার টাকায় চলতে শুরু করে, তখন তার পরিণতি এমনই হয়। পাকিস্তান যখন অন্যের লড়াইয়ে লড়তে ব্যস্ত ছিল, তখন প্রতিবেশী দেশগুলো নিজেদের ভিত শক্ত করেছিল। আজ সেই ভুলেরই মাসুল গুনছে তারা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, আর নিচে কমেন্ট করে জানান আপনি কি মনে করেন পাকিস্তানের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা আছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।